আল্লাহ গো, ভয় পাইছি রে ভাই, পালাই আনতে। এইসব রোডের আরো একটা প্রবলেম কি জানেন, মানুষ ছোটাছুটি করে এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশ, বাচ্চারা, তারপর হচ্ছে মুরগি, ছাগল, গরু, এগুলি অনেক ছোটাছুটি করে। এইসব রোডগুলি, চিপা যে রোডগুলি থাকে ন্যারো, এই রোডগুলিতে একটু হিসাব কিতাব করে গাড়ি চালাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনা যেটা হয়েছে, যাবো তো নোয়াখালীতে, কিন্তু নিজে খাই আর না খাই, বাইককে তো খাওয়াইতে হবে, এই কারণে চলে আসলাম। আগে তেলটা ফুল করি, দেখি কয় টাকা লাগে। হয়েছে 300 একদম ফুল। টাঙ্কিটা ফুল করলাম আর 300 টাকার তেলে একদম টাঙ্কি ফুল হয়ে গেছে। ট্রিপ মিটার 0। যাচ্ছি নোয়াখালী, দেখবো কয় লিটারে কতটুকু খায়। মাইলেজটা অনেক কমে গেছে, কারণ হচ্ছে আমি বাইকটা সার্ভিসিং করাই নাই, বাইকে অনেক কাজ আছে, বাট আমি একটু ব্যস্ত ছিলাম, এই কারণে কিছুই করাইতে পারি নাই। তারপরে দেখি, কাজের পারপাসে তো যাইতেই হবে। আজকে হচ্ছে শুক্রবার, তা না হইলে আমি আজকে কাজ করায় দেন তারপরে গ্রামের বাড়িতে যাইতাম। যাক, তারপরে দেখি কি হয়। ও আল্লাহ, এটা হচ্ছে সায়দাবাদ ফ্লাইওভারের অবস্থা। এত মানুষ বের হয়েছে আজকে সকালে। যাক, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ দেখা যে সবাই গ্রামের বাড়িতে যাচ্ছে। আমার তো নিজের বাড়ি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আমার ওয়াইফের বাড়িতে যাচ্ছি, মানে শ্বশুর বাড়িতে। আর লাইফের প্রথম আমি নিজের বাড়ি নাই বলতে, আসলে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রায়পুরে, বাট আমরা ছোট থেকে বড় হয়েছি ঢাকায়। তো আব্বু আম্মু অনেক রিকোয়েস্ট করতো ছোটোবেলায় যে চলো বাড়িতে যাই, কিন্তু যাইতাম না। আসলে ভালো লাগতো না, সারাদিন ভালো লাগতো, সন্ধ্যার পরে আর ভালো লাগতো না, কারণ হচ্ছে তখন কারেন্ট ছিল না বাড়িতে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমি একটু কথা বলতে বলতে আবেগে ফ্লাইওভার থেকে বামে চলে গেছিলাম। দ্যাট মিনস হচ্ছে আমি যখন বামে ঢুকছি তখন আমি বরিশালের রোডে ঢুকে গেছিলাম। ভাই রে ভাই, সেটা খেসারত আমাকে 1.5 ঘন্টা দিতে হয়েছে, যে 1.5 ঘন্টা জ্যাম ঠেলে যাত্রাবাড়ি থেকে বের হইলাম। মানে কি বলবো, আসলে বলার কিছু নাই। আজকে মোস্ট অফ দ্য পিপল সবাই বাইরে যাচ্ছে গ্রামের বাড়িতে। গাড়ির যে চাপ, মানে যারা আজকে যাতায়াত করতেছে তারাই বুঝবে একমাত্র যে কি চাপ। আমি বাইক নিয়ে বের হয়েছি, বাইক নিয়ে আমার সায়দাবাদ থেকে ধোলাইপাড় হয়ে ঘুরে আসতে 1.5 ঘন্টা, অলমোস্ট 1.5-2 ঘন্টা টাইম লাগছে। তো এই কারণে আর ভিডিও করি নাই, কারণ চিন্তা করলাম যে কি হয়ে গেল। বিষয়টা হচ্ছে জ্যাম ঠেলে বের হইলাম, আর মানে কি বলবো, আজকে তো প্রচুর জ্যাম। আচ্ছা, কিছু বিষয় বলি, হ্যাঁ। যেহেতু আপনি যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করছেন, দ্যাটস ওয়াই হচ্ছে হয়তো আপনার মোটো ব্লগের উপরে ইন্টারেস্ট আছে, অথবা আপনি কোনো না কোনো সময় মোটো ব্লগিং করবেন, দুইটার একটা। তো হাইওয়েতে চালানোর জন্যে কিছু টিপস আছে, এটা অনেকেই দেয়, অনেকভাবেই দেয়। জানি না কাদের টিপস আপনাদের কেমন লাগবে, কিন্তু আমি কিছু টিপস আপনাদের দিব, হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে। অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে মিরর দুইটা অবশ্যই খেয়াল করবেন, যে আপনার ডান পাশে বা বাম পাশে কোথাও কোনো গাড়ি আছে কিনা। যেমন ধরেন আপনি বাইক চালাচ্ছেন, কিন্তু আপনি স্ট্রেট তাকায় আছেন, আপনি মানে ডানে বামে খেয়াল করতেছেন না। হঠাৎ করে দেখবেন যে আপনার গাড়ির স্পিডের সাথে যদি কোনো মিল না থাকে, তখন পেছন থেকে বাইক চলে আসতে পারে বা আপনার বাস চলে আসতে পারে। তখন আপনি হয়তো একটু নার্ভাস হয়ে যাবেন। তখন আপনার কাছে মনে হবে যে এই তো ডান পাশে চলে আসছে, এত বাম পাশে চলে আসছে।
এই কারণে মিরর দুইটা অলওয়েজ খেয়াল করতে হবে যে আপনার মানে ডানে বামে কেউ ঢুকতেছে কিনা, এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল করবেন। ও পাগল হয়ে গেছে উনি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যখনই একটা রাশ সিচুয়েশন থাকবে, যেমন ধরেন যে সবাই বাড়িতে যাচ্ছে, এখন যাত্রীর চাপ বেশি, মোটামুটি বাস অনেক দৌড়াদৌড়ি করতেছে, তখন ভুলেও বাসের সাথে মানে পারাপারি করবেন না। মানে ও যদি যেতে চায় ওরে ছেড়ে দিবেন, আটকে রাখবেন না কখনো। এই কাজটা করাটা একেবারেই উচিত হবে না। কারণ হচ্ছে তারা টাইম মেনটেন করে, আর তাদের জন্য একটা সবচেয়ে বড় যে মানে ফ্যাসিলিটিস, তাদের তো চাকাও বড়, আর তারা হাইওয়ে রোডে বাইকের অ্যাটলিস্ট বাইক মনে করে না, বুঝতে পারছেন? তারা যদি ওভারটেকিংয়ের জন্য ঢুকে, আপনার বাধ্যগত ওইখান থেকে সরে যেতে হবে। মানে যে বিজি রোডগুলি থাকে এই জায়গায় যেটা করবেন, অলওয়েজ আপনার ইন্ডিকেটরগুলি ইউজ করবেন। আপনি ডানে যান বামে যান, অলওয়েজ ইন্ডিকেটরগুলি ইউজ করবেন। তা না হলে কিন্তু আপনি যখন ডানে বামে মুভ করবেন, পিছনের গাড়ি সেটা বুঝতে পারবে না। তো যদি সে বুঝতে না পারে, তার জন্য আপনার সাথে একটা বড় একটা ইনসিডেন্ট করতে পারে। অলওয়েজ চেষ্টা করবেন যে হাইওয়ে রোডে মানে ইন্ডিকেটরটা মানে ইউজ করার জন্য, যেন আপনিও সেফ থাকতে পারেন, পেছনের জন্য সেফ থাকতে পারেন। এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, হাইওয়েতে যখন বাইক চালাবেন তখন কিন্তু নির্দিষ্ট একটা গতির মধ্যে চালাবেন। এমন না যে আপনি 50-তেই চালাচ্ছেন বা 40-তে চালাচ্ছেন বা 80-তে চালাচ্ছেন, এইরকম না। ব্যালেন্স করে চালাবেন। যেমন ধরেন আপনার গাড়িটা মানে ডান পাশে একটা গাড়ি আছে, আপনি বাম পাশে ঢুকছেন, আপনি তারে পাস করে চলে যাবেন অথবা তারে ছেড়ে দিবেন, কখনোই একসাথে চালাবেন না। এই কাজটা ভুলেও করা যাবে না। আর আরও কিছু কিছু কাজ আছে, যেমন ধরেন যে অনেকেই একটা লেন ধরে একেবারে কর্নার দিয়ে আপনার বাইক চালায়, উনি চিন্তা করে যে আমি তো 40-50-এ চালাচ্ছি, একেবারে কর্নারে চেপে চালাচ্ছি বা বাম পাশে চেপে চালাচ্ছি, আমার তো কোনো প্রবলেম হওয়ার কথা না, হওয়ার কথা আমার যা মনে হয়। কারণ হচ্ছে আমি তো আপনাকে আগেই বললাম যে আমি পেশাগতভাবে একটা ড্রাইভারের ছেলে, আর আমি নিজেও ড্রাইভিং করি, আমার নিজের প্রাইভেট কার আছে, আমি বাসও ড্রাইভিং করি, কারণ মানে পারি আর কি, যেহেতু বাস আমার নিজের আছে। তো যখনই একটা বাস বাম থেকে মানে ডান থেকে বামে নিবে ওভারটেকিংয়ের জন্য, যখন আপনাকে দেখবে, দেখার সাথে সাথে ও কিন্তু ব্রেক পাড়া দিবে না। কারণ হচ্ছে ও চিন্তা করবে আমি যাই যখন হর্ন দিব, আপনি হঠাৎ করে চেপে যাবে সামনের বাইকটা। দ্যাটস ওয়াই কী হয়, যখন আনফর্চুনেটলি আমাদের পেছনে এসে যখন হর্ন মারে, তখন হয়তো আমরা নার্ভাস হয়ে বাইকটা আপনার বামে ফেলে দিব, অথবা আরেকটা করা যায় যে হচ্ছে আমরা ব্রেক করে স্লো করে ফেলবো। তো এই কারণেই বললাম যে নির্দিষ্ট একটা গতি মানার চেষ্টা করবেন সবসময়, অলওয়েজ। মানে আপনার পাশের গাড়ির সাথে ব্যালেন্স করে আপনি গাড়ি চালাবেন। আপনি এমন না যে সার্টেন্ট একটা স্পিড, যেমন ধরেন যে আপনার অ্যাভারেজ হচ্ছে 60 বা 50, আপনি এটা মেনটেন করতেছেন, এইরকম কিছু করা কিন্তু যাবে না হাইওয়ে রোডে। আজকের দিনে যারা যারা বাড়িতে যাওয়ার চিন্তা করতেছেন বাসে, তাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ রে আল্লাহ, ঢাকা থেকে কাঁচপুর আসতে আমার টাইম লাগলো কতক্ষণ? 1-1.5 ঘন্টা। তারপরও বাইকে, চিন্তা করা যায়? এই দেখেন অবস্থা। সাইড তো দিবে না, যেতেও দিবে না, নিজেও যাবে না, যেতেও দিবে না। তো ঘটনা যেটা হয়েছে, এখানে দাঁড়াইছিলাম, এটা দাউদকান্দি, এখানে দাঁড়াইছিলাম একটু চা খাওয়ার জন্যে। ক্যামেরা যে বের করব কথা বলার জন্যে সাহসে কুলায় নাই, কারণ হচ্ছে এই জায়গায় অনেক মানুষ দাঁড়ায় ছিল। আর ক্যামেরা দেখা প্রথমে মানে ক্যামেরার মানে হেলমেটের মধ্যে যখন ক্যামেরা লাগানো দেখছে, তখনই তাকায় আছে ভাল্লুকের মতো, মনে হচ্ছে যে আমি এলিয়ন, অন্য কোনো দেশ থেকে আইছি। তো এই কারণে আর সাহস করে বের করি নাই, চা খাইলাম, চা খেয়ে বের হয়ে গেলাম। আর মোবাইলটা এখানে লাগাইলাম, কারণ হচ্ছে আমি নোয়াখালী যাব একটা শর্টকাট রাস্তা দিয়ে, গরিপুর পার হইয়া আমিরাবাদ দিয়ে ডানে কচুয়া হইয়া, এই রাস্তাটা খুবই শর্টকাট। তো এই কারণে বের করলাম। হাইওয়ে রোডে চলার সময় একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, বিষয়টা হচ্ছে এরকম, আপনার কাছে মনে হইতে হবে যে আমি একাই সুস্থ, বাকি সবাই অসুস্থ। কারণ হচ্ছে
হাইওয়ে রোডে এমন একটা জিনিস, যখন মোটামুটি ফ্রি থাকে তখন তো থাকেই, ফ্রি থাকলেও প্রবলেম আছে। আর যখন হচ্ছে এই রোডের মধ্যে কোনো জ্যাম বাইধা যাবে, তখন ড্রাইভারদের মাথা নষ্ট হয়ে যায়। তারা ডানে বামে করে মানে উল্টাপাল্টা করে চালায়। তো আপনার এই জিনিসগুলি একটু নোটিস করতে হবে হাইওয়ে রোডে যখন চালাবেন গাড়ি। আর চেষ্টা তো করবেনই, একটা সাইড দিয়ে যখন চালাবেন তখন মিনিমাম একটা স্পিড মেনটেন করবেন, যেন আপনার পেছনের গাড়ির যেন মানে ওভারটেকিংয়ের সময় কোনো প্রবলেম না হয়। আপনি একটা বিষয় কিন্তু সবসময় মাথায় রাখবেন ভাই, বিষয়টা হচ্ছে মিরর দুইটা অলওয়েজ খেয়াল করবেন, আর ইন্ডিকেটরটা অলওয়েজ ইউজ করবেন। আপনি ডানে চাপতেছেন না বামে চাপতেছেন, ইন্ডিকেটরটা ইউজ করবেন। আর যদি ধরেন যে আপনার দুই পাশেই দুইটা রাস্তা আছে, আপনি সোজা চলে যাবেন, তাহলে ইমার্জেন্সি যেটা থাকে আর কি, হ্যাজার্ড, আপনি সেটা দিয়ে দিবেন। যদিও আমার গাড়িতে নাই ওইটা ইমার্জেন্সিটা, তো এই কারণে আর কি দিতে হয় না, আর দিতে পারতেছি না। আর আরেকটা বিষয় হচ্ছে এই রোডে এরকম কোনো রাস্তাও নাই যে ডানে বামে রোড আমি সোজা চলে যাব। তো ইন্ডিকেটর ইউজ করারও কিছু ওয়ে আছে, মানে সিস্টেম আছে, এগুলি আপনার জানতে হবে। আর চেষ্টা করবেন যখন আপনি একটা গাড়িরে পাস করবেন, মানে ধরেন ডানে ওভারটেক করতেছেন, তখন অবশ্যই যে ইন্ডিকেটরটা ডানে দিয়ে দিবেন, যেন সবাই পিছনের সবাই যেন বুঝে যে আপনি এখন ডানে চাপবেন। এই জিনিসগুলি না অনেক সময় হয় কি, যে ধরেন আপনি অনেক ভালো ড্রাইভিং করেন বা অনেক কিছু আপনি জানেন, বাট ব্যাপারটা হচ্ছে কি অনেক সময় না এটা গুলায়া যায়। যেমন ধরেন যে আপনি বের হয়েছেন কোথাও ঘুরতে যাচ্ছেন, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এন্ড অফ দ্য টাইম আপনি ভুলে গেলেন। হ্যাঁ, আপনি ডানে চাপবেন কিন্তু ইন্ডিকেটর দেন নাই, বামে চাপবেন কিন্তু ইন্ডিকেটর দেন নাই। এটা একটা বড় ধরনের প্রবলেম হইতে পারে, এগুলি একটু নোটিস করবেন। কি বুঝতেছেন? কিছু বুঝলেন? এই জন্যই বলছিলাম যে যখন হাইওয়ে রোডে বাস চালাবেন তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে আপনি নিজে সুস্থ, বাকি সবাই অসুস্থ। এই যে গাড়িটা, সোহাগের যে প্রেস্টিজ যে গাড়িটা ছিল, এটা দিয়ে কিন্তু সিএনজিটাকে চাপ দেওয়ার কোনো মানেই নেই, আছে কোনো মানে নাই, কিন্তু তারপরও দিচ্ছে। কারণ হচ্ছে তারা বাইক, সিএনজি, তারপর অটোরিকশা, ভ্যান, এগুলির কিছু মনেই করে না। আর এটা মনে করে না কারণ হচ্ছে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে যখন আমি ব্রেকে পাড়া দিব, পাড়া দেওয়ার সাথে সাথে যখন আমি গিয়ারটাকে শর্ট করে আমি যখন থ্রটল দিব, মানে যখন অ্যাক্সেলেটার দিব, তখন কিন্তু আমার বাইকের স্পিড সাথে সাথে উঠে যাবে। বাসের ক্ষেত্রে কিন্তু সেম না। বাসের মধ্যে শুধু একমাত্র একটা বাসই ঠিক মতো উঠতে পারে, সেটা হচ্ছে আপনার 1J গাড়ি, যেটা হিনো একে 1J যেটা, সেটা হচ্ছে আপনার গিয়ার শর্ট করার পরও যদি আপনি অ্যাক্সেলেটার মানে থ্রটল দেন, তাহলে আপনার স্পিড মানে সাথে সাথে গেইন করে ফেলবে, মানে খুব বেশি একটা টাইম নেয় না। আর লিলেন গাড়িগুলি যেটা হয় সেটা হচ্ছে ব্রেকে পাড়া দেওয়ার পরে যখন স্পিডটা ডাউন হয়ে যায়, অথবা অন্য যে গাড়িগুলি স্পিডটা ডাউন হয়ে যায়, সেই স্পিডটা আবার গেইন করতে, মানে সেই পর্যায়ে যাইতে প্রচুর সময় লেগে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে কি তারা ব্রেকে পাড়া দেয় না। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম, কারণ হচ্ছে আমি গাড়ির সাথে অনেক সময় অনেক জায়গায় যাই। ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমি নিজের গাড়িতে অনেক সময় হেল্পারিও করি কোথাও যদি যাই, কারণ হচ্ছে এটা আমার নিজের গাড়ি, করতে শরম কিন ভাই, এই জায়গায় শরমের কিছুই নেই। যখন রিজার্ভে যাই গাড়ির সাথে, যেমন কক্সবাজার যাই বা কোথাও যদি যাই, আমার গাড়ির ম্যাক্সিমাম হেল্পারই মানে আমি নিজেই করি আর কি, ড্রাইভারের যে সহযোগিতা করা দরকার সেটা আমিই করি। তো এই জিনিসগুলি আপনারা মাথায় রাখবেন। আপনাদের ভাইয়ের একটা গুণ আছে অবশ্য, সেটা হচ্ছে যে আপনার ভাই যতটুকুই আপনাকে বুঝাবে, আশা করি আপনার এটা কাজে লাগবে। আর আমি কেন বললাম যে আপনার ভাইয়ের একটা গুণ আছে, কারণ আমি আপনাকে বললামই তো যে মানে হাইওয়েতে যেহেতু আমরা বাস চালাই, মানে আমি যেহেতু আমি একজন ড্রাইভার, আমি বাসও চালাইতে পারি, প্রাইভেটও চালাইতে পারি। যদি আমি বাস নিয়ে কখনো আসি নাই, আমি প্রাইভেট নিয়ে আসছি। তো দেখেন, তো এই সিচুয়েশনে মানে আমরা কি করি, যখন বামে ঢুইকা যায় কোনো গাড়ি, তখন কোনো ড্রাইভার ব্রেকে পাড়া দেয় না, তখন চিন্তা করে হয়তো সাইডে চলে যাবে, এই চিন্তাটাই করে। এই যে দেখেন, আমি সাইড দেই আর না দেই, ও যদি মাথা ঢুকাইতে পারে তাহলে অবশ্যই ওর সাইডটা ও ঠিকই নিয়ে নেবে। এইটা হচ্ছে বাসের কথা অথবা কাহিনী বলতে পারেন।
অনেকক্ষণ পরে একটু কথা বলার সুযোগ পাইলাম। আর জানি না উইন্ড নয়েজ হয় কি না, কারণ হচ্ছে আজকে প্রচুর বাতাস, মানে বৃষ্টি হবে মনে হচ্ছে। কালকে তো ধুমায় বৃষ্টি হয়েছে। তো মেঘনা ব্রিজ চলে আসছি। আর ঈদের সময় যদি যখনই বাড়িতে যাবেন না, তখন না তাড়াহুড়া করার দরকার নাই, কারণ হচ্ছে আপনি আপনার ঘরেই যাচ্ছেন। তো তাড়াহুড়া না করে আমার মনে হয় যে আস্তে ধীরে যাওয়াটাই বেটার। আর আজকে না অনেক ভালোভাবে টের পাইতেছি যে যারা যারা বাসে বাড়িতে যায় ঈদের সময় তাদের কতটা কষ্ট হয়। সচরাচর আমি ঈদের সময় কখনো মুভ করি না কোথাও। আমি এই লাইফের প্রথম আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে ঈদ করার জন্যে। আর সেটা হচ্ছে ইনভাইটেড, মানে আমার শ্বশুর আমাকে ইনভাইট করছে যে কখনো তো একসাথে ঈদ করি নাই, আসো একসাথে ঈদ করি। তো আগে বউ পোলাপাইন আগেই পাঠাই দিছি, পরে হচ্ছে আমি বেরোইছি একা। কারণ আমি না যেদিন থেকে মোটো ব্লগিং স্টার্ট করছি সেদিন থেকে না আমার কাছে অনেক ভালো লাগে। কারণ হচ্ছে মানে আপনারা যারা যাবেন মোটো ব্লগিং করবেন, মানে ধরেন ঘুরতে যাচ্ছেন কোথাও, মোটো ব্লগিং করতেছেন, তখন না কি হয়, মানে যখন আপনি নিজে আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে বা ফ্রেন্ডস মানে ইউটিউবে যারা আছে তাদের সাথে যখন আপনি ইয়ে করেন না, মানে কথা বলেন না, তখন না অনেক ভালো লাগে। সরি ফর উইন্ড নয়েজ, আমার মনে হচ্ছে প্রচুর উইন্ড নয়েজ হচ্ছে। বাট কী করবো, আমার আসলে সেট আপটা ঠিক করতে হবে। আমি তাড়াহুড়ো করে বের হয়ে গেছি বাসা থেকে, এই কারণে সেট আপটা ঠিক করতে পারি নাই। আর যদি এই অডিওটা না আসে তাহলে আমি মানে শুধু ভিডিওটা দিয়ে দিব। আর মেঘনা ব্রিজ তো মোটামুটি কম বেশি সবাই দেখছে, এইখানে আসলে দেখানোর মতো ওই রকম কিছুই নেই। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, তো যেদিন থেকে আপনি মোটো ব্লগিং স্টার্ট করবেন না, আপনি নিজেই বুঝতে পারবেন যে মানে কোথাও যখন যাবেন তখন আপনার সময়টা না ইজিলি পাস হয়ে যাবে। আর আপনার মনে হবে কি জানেন, যে আমার সাথে একটা পিলিয়ন আছে, আমি যার সাথে কথা বলতেছি। আর যদি আপনি একেবারে পুরোপুরিভাবে যদি ধরেন মোটো ব্লগিং স্টার্ট করেন, সেদিন থেকে আল্লাহর রহমতে মনে হয় না আর কোনো আপনার প্রবলেম হবে। কারণ হচ্ছে আপনার কাছে মনে হবে যে আমি যতই একা থাকি কিন্তু আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার আছে, মানে আমি যাদের সাথে ডিসকাস করি বা কথাবার্তা বলি তারা সবাই আছে। তো এই জিনিসগুলি না আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি না চিন্তাও করি নাই যে আমি ইউটিউবে এত সুন্দর একটা রেসপন্স পাবো। ফেসবুকে একটা মানে একটা রিল দিছিলাম একটা অডিওতে, ওইটাতে একটা কপিরাইট খাইছি। কপিরাইট খাওয়ার কারণে ফেসবুকটা আপাতত অফ আছে। কারণ হচ্ছে আমি যে ভিডিওটা ডিলিট করবো সেই অপশনই খুঁজে পাচ্ছি না, তারা ভিডিওটা হাইড করে রাখছে। যে আমাকে কপিরাইট ক্লেম করছে তারে আমি রিকোয়েস্ট পাঠাইছি যে ভাইয়া সরি, ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি আপনার অডিওটা ইউজ করছি ছোটো একটা রিলের মধ্যে আর কি, খুব কম সময়ের জন্যে। কিন্তু ওনার তরফ থেকে কোনো রেসপন্স আসে নাই। দেখ, সমস্যা নেই, আমি আমার ফেসবুক মানে অ্যাকাউন্ট দিয়ে একটা পেজ খুলে নিছি। কারণ আমার হচ্ছে মানে ব্লগিং তো করবোই। আর মানে ব্লগিং করতে আমি তো বললামই আমার কাছে খুবই ভালো লাগে ব্লগিং করতে। তা আজ হোক কাল হোক ব্লগিং আমি কখনোই ছাড়বো না, যদি ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকে। আর যদি কোনো প্রবলেম হয় এটা একমাত্র আল্লাহর উপরে ডিপেন্ড করে, কারণ আল্লাহ মানুষরা অনেক সময় অনেক পরীক্ষা দিয়ে থাকে। যাদের টাকা পয়সা আছে তাদেরকেও দেয়, আর যাদের টাকা নাই তাদেরকেও দেয়। তো এই কারণে আসলে আমার মনে হচ্ছে যে মানে আমি ব্লগিং করে আমি অনেক মজা পাচ্ছি। তো ইনশাল্লাহ আমি কখনো ব্লগিংটা ছাড়বো না। আর ঢাকা নোয়াখালী রাইডটা মানে এটা একটা ছোট রাইড, তারপরও আমি অনেক কিছু আজকে বলবো যেটা হয়তো বা আপনাদের ভালো লাগবে। আর বলার কারণ হচ্ছে কি ভাই, আমি মোটো ব্লগারদের দেখছি তারা অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দেয়। হ্যাঁ, আমিও দুইটা ইনফরমেশন দিচ্ছি আপনারে, যদি হয়তো বা আপনার ভালো লাগে তো আপনি বুঝবেন যে হয়তো বা ওর ভিডিওটা ভালো লাগছে। আসলে এক বাসা থেকে যখন বের হবেন না, তখন মুদি দোকান দিয়ে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, বাসা থেকে যখন বের হবেন তখন সারি সারি মুদি দোকান থাকবে বাসার নিচে। তো আপনি কি করেন, স্পেসিফিক কিন্তু একটা দোকান থেকে যা সদাই নেন। আর তারপরে যখন তার সাথে ভালো সম্পর্ক হয়ে যায় বা তার সাথে টুকটাক কথাবার্তা হয়, তখন আপনি তার থেকেই সদাই নেন। তো আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে আমি যে ভিডিওগুলি পাবলিশ করি, এগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ঘুরে ফিরে আপনি এই ভিডিওগুলি দেখবেন। আর আমি আমার ভিডিওর মধ্যে একটা ফিল সবসময় রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে মোটো ব্লগিংয়ের যে ফিলটা, এই ফিলটা রাখার চেষ্টা করব। এখনকার ভিডিওগুলি আমার কাছে মনে হয় কি যে মোটো ব্লগিংয়ের থেকে আপনার চা খাচ্ছে, ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারতেছে, এই টাইপের হয়ে যায়। এই টাইপের আমিও দিব, বাট স্পেসিফিকভাবে হচ্ছে আমি টার্গেট করছি হচ্ছে মোটো ব্লগিংটাই। যেন আমরা কি করি, একটা জায়গায় ঘুরতে গেলে যখন আমরা যাই, বাইকে যদি যাই, তখন কেমন লাগে ঘুরতে,
তো এইটাই তো, আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন আপনার কাছে মনে হচ্ছে কি যে আমি নিজে বাইকটা চালাচ্ছি, এইরকম মনে হচ্ছে। তো আমিও চাই যে আমার যেই পাবলিকগুলি আছে বা আমার যেই ভালোবাসার মানুষগুলি আছে, ওরা যখন আমার ভিডিওটা দেখবে, আমার ধরেন 60 to 70% ভিডিও থাকবে আমার বাইকের উপরে, হয়তো বা 30 বা 40% হয়তো বা চা খাচ্ছি বা কোথাও যাচ্ছি বা সেলফি নিচ্ছি, ওইটা হইতে পারে। দাউদকান্দি পার হইয়া দেন হচ্ছে বলদাখাল পার হইয়া চলে আসলাম আমিরাবাদের কাছাকাছি। এটা দাউদকান্দি রায়পুরের পরে। যদি আপনারা নোয়াখালী যান, এটা খুবই শর্টকাট একটা রাস্তা, এখান দিয়ে ঢুকলে আপনারা খুব তাড়াতাড়ি যাইতে পারবেন। তো এই রাস্তাটা আমার আগে যাতায়াত হয়েছে, কিন্তু সেটা হচ্ছে বাসে হয়েছে, কিন্তু আমি এতে যাতায়াত করি নাই, মানে বাইকে যাতায়াত করি নাই। এই প্রথম আমি বাইক নিয়ে আসলাম এই রোডটা দিয়ে। তো এই রোড দিয়ে ঢুকবো আজকে। যদি আপনারা ঢাকা থেকে কেউ নোয়াখালী যান, স্পেশালি ধরেন রামগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর, এটা হচ্ছে রোড, এই রোডটা দিয়ে ঢুকতে হবে। আর এই রোডটা দিয়ে ঢুকলে আপনি অনেকখানি রাস্তা বেঁচে যাবে আপনার। কারণ হচ্ছে যদি আপনি কুমিল্লা দিয়ে ঘুরে যান তাহলে আপনার অনেক জায়গা ঘুরতে হবে। চেষ্টা করবেন এই রোডটা দিয়ে ঢুকে যাওয়ার জন্যে। এটা একটা বেস্ট রোড, মানে এই যে দেখেন উপরে লেখা আছে এখানে কচুয়া, হাজীগঞ্জ, তারপর হচ্ছে চাঁদপুর, এই দিক দিয়ে ঢুকতে পারবেন। স্পেশালি এই রোডটা সবচেয়ে বেশি পরিচিত, মানে ফেমাস হচ্ছে সুরমা সুপারের জন্যে, এদের জন্যে। এরাই হচ্ছে এই রোডের কিং বলা যায় আর কি। তো এই রোডটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই রোডটাতে আসলে কথা বলে অনেক বেশি মজা পাবো আজকে। এই রোডটা দিয়ে যখন আপনি ঢুকবেন না, এই রোডটা দিয়ে ঢুকলে আপনি নোয়াখালীর সব দিকে যাইতে পারবেন এই রোডটা দিয়ে। স্পেশালি এই রোডটা ইউজ হচ্ছে হাজীগঞ্জের জন্যে, চাঁদপুর, হাজীগঞ্জ এইসব রোডের জন্যে। কিন্তু এই রোডটা দিয়ে যখনই আপনি ঢুকবেন, নোয়াখালীর আপনি ইচ অ্যান্ড এভরি জায়গায় যাইতে পারবেন এই রোডটা দিয়ে। আর এই রোডটা মোটামুটি ফ্রেশ। আমি যখন যাতায়াত করছি, এখন তো ঢুইকা দেখলাম যে না, রোড মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর যখন এই রোড দিয়ে যাতায়াত করবেন না, আপনার মিনিমাম হচ্ছে 80 কিলোমিটারের মতো রাস্তা কমে যাবে যদি আপনি কুমিল্লা দিয়ে ঘুরে না যান আর কি। আমি যাওয়ার সময় এই রোডটা ইউজ করব। আর আরেকটা মজার বিষয় তো বলতে ভুলেই গেছিলাম, আপনার ভাইয়ের কিন্তু আরেকটা ব্লগিং চ্যানেল আছে, সেটা হচ্ছে মোবাইল দিয়ে ব্লগিং করার। মানে আছে না যে আপনাদের মধ্যে যারা ব্লগিং করতে চান কিন্তু তাদের কাছে ভালো কোনো নাই, মানে ক্যামেরা নাই বা ভালো কোনো ডিভাইস নাই। তো আমার কাছে একটা ফোন আছে, সেটা হচ্ছে OnePlus 7। আমি দুটো ফোন চালাই, যেহেতু একটা হচ্ছে আপনার OnePlus 7 যেটা, এটা, আর একটা হচ্ছে iPhone 7 যেটা, এটা। iPhone 7টা আমি খুব চিপেই নিয়েছিলাম, এক ছোটো ভাই আমাকে দিছে। ছোটো ভাই বলতে আমার আপন ছোটো ভাই, জ্যাঠাতো ভাই, ও আমাকে দিছিল ফোনটা। ওর বাসার এক ছেলে বিক্রি করছে ফোনটা, আমি খুব চিপেই নিছি। ও বলছিল 4000 টাকা দেওয়ার জন্য, কিন্তু আমি পরে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি 1000 টাকা কম দিব। তো ফোনটা নিয়েছি, ওই ফোনটা দিয়েই আমি চিন্তা করছি যে আমার ওই চ্যানেলে যেই কয়টা ভিডিও আপলোড দিব, সবগুলি ভিডিও আমি মোবাইল দিয়ে আপলোড দিব। কারণ হচ্ছে অনেকে মানে হয়তো আইডিয়া পায় না যে আমরা কি মানে ডিএসএলআর কিনবো বা মোবাইল কিনবো, দামি মোবাইল, কোনটা দিয়ে ভিডিও শ্যুট করব। আমার কাছে মনে হয় কি যে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন। আপনার যদি কন্টেন্ট যদি মানে সুন্দর হয়, তাহলে আপনি অবশ্যই আপনি যে কোনো কিছু করতে পারবেন। আর যখন ধরেন যে আপনার 1000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলছেন, যে আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, দেন তারপরে আপনি একটা ভালো ডিভাইসে সুইচ করতে পারেন। যেমন ধরেন মিররলেস ক্যামেরা, অথবা ধরেন একটা ভালো 13 Pro Max অথবা 14 Pro Max যেটা আপনি নিলেন। তো
আমার কাছে মনে হয় যে প্রথম যেই 3-4টা সিঁড়ি আছে, এই 3-4টা সিঁড়ি আপনাকে আগে পার করতে হবে। কারণ হচ্ছে ভাই, অনেকেই এটা মানে পজিটিভভাবে নেবেন, নেগেটিভভাবে নেবেন না। আসলে আমি আপনাদেরকে ভাইভাবে দেখেই বলতেছি, অনেকেই না অনেক বড় বড় স্বপ্ন করে আসে, হ্যাঁ, যে আমি আজকে ভিডিও আপলোড করলাম, কালকে এইখান থেকে একটা পেমেন্ট নিয়ে বের হয়ে গেলাম, পরে আস্তে ধীরে আমি যা যা কিনা দরকার সব কিনে ফেললাম। কিন্তু বিষয়টা না এরকম না। ইউটিউবে যদি আপনি আপনার পেমেন্ট মেথডটা যদি রিলিজও করাইতে যান, যেমন ধরেন যে আপনি যদি পেমেন্ট উঠাইতেও যান, তারপরও আপনাকে 2 মাস ওয়েট করতে হবে। আর যদি আপনি ভেরিফিকেশন করে, মানে যদি আপনি প্রপার টাকা উঠান, যে মানে আমি ইউটিউব থেকে ধরেন মনিটাইজ করে ফেলছি, আমি টাকা উঠাবো, তারপরও এটা 3-4-5 মাসের ব্যাপার হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আমি আপনাকে বলি বিষয়টা, ইউটিউব আর ফেসবুক ওনারা বুঝে গেছে যে ব্যাপারটা হচ্ছে আপনি একটা ভিডিও দিয়ে পেমেন্ট নিয়ে চলে গেলেন, বিষয়টা এরকম না। ওরা এদেরকেই পেমেন্টটা করে যারা হচ্ছে আপনার এইটার জন্য, এইটার সাথে অ্যাক্টিভ, এটার মধ্যে কাজ করতেছে, এটার নিয়ে তাদেরকেই দিবে। কারণ হচ্ছে আপনি আপনার অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিলেন না, অথবা 3-4 দিন পর পর একটা করে ভিডিও দিলেন না, তো ইউটিউব তো এটা নোটিস করবে, অথবা ফেসবুক তো এটা নোটিস করবে। যখন দেখবে যে না আপনি অ্যাক্টিভ না, তখন আপনার ভিডিও ওইরকম ভাইরালও হবে না, আপনি কিছু করতেও পারবেন না। ওনারা যেহেতু আমাদেরকে একটা পেমেন্ট দেয়, একেবারে নর্মালি কিন্তু দিয়ে দেয় না, হ্যাঁ। বিষয়টা হচ্ছে আপনি যখন মানে কাজের প্রতি অ্যাক্টিভ হবেন, তখনই তারা পেমেন্টটা দিবে, এছাড়া দিবে না। আমার একটা কল আসতেছে। বিষয়টা হচ্ছে আমি তো রানিংয়ে ফোন ধরি না, সমস্যা তো এই জায়গায়। কিন্তু দেখতে হবে ফোনটা কি আসলে দরকারি নাকি দরকারি না। সরি ফর দ্যাট, আমার কল চলে আসছিল, কলটা ধরতে হয়েছে। কারণ আমার আবার, আমি রিজার্ভ দিই তো বাস, এই কারণে অনেক সময় কল আসে আননোন নাম্বার থেকে। আমার একটা পেজ আছে, ওইটার নাম হচ্ছে পালঙ্কি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর আমার পার্সোনাল যেটা, সেটা হচ্ছে মানে আমার বাস থেকে যেটা আমি পার্সোনালি রিজার্ভ দিই, আমার নিজের বাসটা, সেটা হচ্ছে সাইড ট্রাভেলস, ফেসবুকে আছে। এই রাস্তাটা অনেক ভালো লাগে। মানে প্রথম যখন আসছি না বাসে, তখন দেখি খালি ডানে বামে ডানে বামে। তারপরে ইচ্ছা ছিল যে আমি এখানে একবার বাইক নিয়ে আসবো, কিন্তু আসি নাই। এবার হচ্ছে আল্লাহ ভালো জানে, শ্বশুর ইনভাইট করছে, দ্যাটস ওয়াই আসছি। এখন দেখি আল্লাহ মানিজ্য রাখলেই হইল। দেখছেন, ওনারাই রাজা, আপনি কিছুই না। এই যে দেখেন আমি ডানে যাব, অলরেডি কত আগে থেকে আমি ইন্ডিকেটর দিয়ে রাখছি যে আমি ডানে যাব। তো এগুলি একটু মেনটেন করবেন, হ্যাঁ, এগুলি মেনটেন করাটা অনেক ভালো। কারণ আপনি কোন দিকে যাবেন এটা ওনাদেরও তো জানা উচিত, আপনার পেছনে যে থাকবে। ঘটনা তো একটা ঘইটা গেছে। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কথা বলতে বলতে হঠাৎ করে দেখি যে গোপ্রোতে চার্জ শেষ। পরে যা অফ করলাম, ব্যাটারি আরেকটা লাগাইলাম, ওইটা লাগানোর পরে দেখি গোপ্রো অন হয় না। দ্যাটস ওয়াই আর পুরো ভিডিওটা করতে পারি নাই। বক বক করতে করতে ভিডিওটা শেষ হয়ে গেছে। আমিও চলে আসছি বাড়ির কাছেই। আর যেহেতু আরেকটা ব্যাটারি দিয়ে চলতেছে না, তো এই যাত্রায় এইখানে আল্লাহ হাফেজ। আর চলে আসছি বাড়ির কাছাকাছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে নিচে ডিসলাইক বাটন আছে,